দেখুন, সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কেন এই আক্রমণকে সুপরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত বলেছে, কারণটা কিন্তু সহজেই অনুমেয়। গতকালই মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি বলেছেন, জেলা বিচারকদের কাছে আবেদন নিয়ে যাচ্ছেন কেন রাজনৈতিক কর্মীরা, বিচারকদের বিরক্ত করার কি প্রয়োজন আছে, কেন মাননীয় বিচারপতিদের এ কথা বলতে হচ্ছে। আপনারা জানেন, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী এবং কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক জুডিশিয়াল অফিসারদের চিঠি দিয়ে নাম বাদ যাওয়ার প্রতিবাদ জানিয়েছিলেন। সুপ্রিম কোর্ট কিন্তু এই পদক্ষেপকে একেবারেই ভালোভাবে নেয়নি, তীব্র ভর্ৎসনা করেছে। আজ মাননীয় প্রধান বিচারপতি এ রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে উদ্দেশ্য করে বলেন যে সব থেকে দুর্ভাগ্যজনক হলো পশ্চিমবঙ্গে সব কিছু নিয়ে রাজনীতি হয়, এমনকি আদালতের নির্দেশ মানার ক্ষেত্রেও। আমি আবার বলছি, ইঙ্গিতটা খুব পরিষ্কার। সুপ্রিম কোর্ট বলল, আপনি কি ভাবেন? আমরা জানি না এই ঘটনা কারা ঘটিয়েছে। রাত 2টো অবধি গতকাল আমরা জেগেছিলাম। আমার পরের বক্তা অবশ্যই অরূপ চক্রবর্তী। সুপ্রিম কোর্টের ব্যাখ্যা আমি দিতে পারবো না, কিন্তু অরূপ, বিরোধীরা তো বলছে যে প্রতিদিন মুখ্যমন্ত্রী মঞ্চের ওপর থেকে যে পরামর্শ দিচ্ছেন যে প্রতিবাদে হাতা খুন্তি নিয়ে মহিলাদের সামনে থাকতে হবে, মালদার এই হামলা একেবারে সেই মডেলে হয়েছে। অরূপ, শুনুন, গতকালকে ঘটনাটা, প্রথম কথা, 3 মহিলা বিচারপতি সহ বাকি সকলে তারা বাড়ি ফিরে এসেছেন। এটা নিশ্চিতভাবে একদিকে যেরকম 4জন, এটা যেরকম একদিকে উদ্বেগে, তেমনি একটা নিশ্চিতভাবে আশ্বস্ত করার যে তারা সবাই অক্ষত রয়েছেন, ভালো আছেন, আমরা সুস্থ থাকুন, নিশ্চিতভাবে সেই কামনা করব। কিন্তু কপাল জোরে আমি কি বলবো না? হ্যাঁ, কপাল জোরে না বললাম, একটা শব্দ তো। ঠিক 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 আছে, আমি তাহলে একটু আমার কপালটা যদি অ্যালাউ হয় তাহলে আমি বলি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে, দেখুন, জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এইটা নিয়ে উদ্বেগ প্রকাশ কিন্তু স্বয়ং সুপ্রিম কোর্ট করেছিল, এবং কেন্দ্রীয় বাহিনী কিন্তু আগে থেকে মোতায়েন করা হয়নি প্রথমত। আচ্ছা সুমন, একটা কথা বলো তুমি আমাকে, আজকে গতকালকে যে ঘটনা তুমি বললে, অভিজিৎ দে ভৌমিক চিঠি লিখেছে, চিঠি লেখা খুব খারাপ কাজ, অসাংবিধানিক, অগণতান্ত্রিক। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এরকম স্টেটমেন্টও আমরা দেখলাম। আমি জানি না, মানে হতেই পারে, এটা স্বাভাবিক যে একটা ভোটে যদি ভোট দিতে না পারেন তাহলে কি আসে যায়, একটা ভোটে ভোট দিতে না পারলেও কিছু যায় আসে না, এটাও কিন্তু সুপ্রিম কোর্ট থেকে এসছে। ইন্টারেস্টিংলি, আমি দেখুন, আদালতের অবমাননা আমরা কেউ করতে পারবো না, কিন্তু মাথায় রাখতে হবে ক্রোনোলজিগুলো। ধরুন, কেন মানুষ দিশেহারা হচ্ছে? ধরুন, মানুষকে নাম তুলতে লাইন দিতে হবে, এনুমারেশন ফর্ম ফিল আপ করা হলো, তারপর দেখা গেল এনুমারেশন ফর্ম ফিল আপ করার পরে 2002 সালের তালিকায় নাম থাকার পরেও তার নাম এলো না, বিচারাধীন হয়ে গেল, আন্ডার অ্যাডজুডিকেশন, তখন বিচারাধীন হয়ে লাইন দিতে হবে। তারপর দেখা গেল বিচারাধীন হয়ে লাইন দেওয়ার পরও তার নাম আবার ডিলিটেড, তখন আবার তাকে ট্রাইব্যুনালের জন্য লাইন দিতে হবে। এবার সেই দিশেহারা মানুষ, সেই মানুষের পুঞ্জীভূত ক্ষোভকে যদি কেউ বিপদগামী করে, সেটা তো অন্যায়, তার জন্য জুডিশিয়াল অফিসারদের উপর আক্রমণ কাম্য হতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে সুমন, প্রশ্নটা হচ্ছে অন্যখানে। আজকে ধরুন, এই আপনি দেখাচ্ছিলেন, আমি কলকাতা হাইকোর্টের সিজিআই, তার একটা স্টেটমেন্ট দেখছিলাম। কলকাতা হাইকোর্টের সিজিআই তিনি নিজে জানাচ্ছেন, কমিশনের মুখ্য সচিব রাতে প্রধান বিচারপতির ফোনই ধরেননি। দেখাবো আমি, সেটা সুজয় পাল নিজে বলেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে সুমন, আমরা তো এটাও দেখলাম, শুভেন্দু অধিকারী স্টেটমেন্ট দেখাচ্ছেন, উনি সাবিনা ইয়াসমিন ইত্যাদি ইত্যাদি দেখালে। কালকে সারা বাংলা এবং গোটা ভারতবর্ষের মানুষ দেখলো একটা উস্কানিমূলক বক্তৃতা, যেটা ভাইরাল হলো, গাড়ির ওপর দাঁড়িয়ে বক্তৃতা। ভদ্রলোকের নাম মোফাক্কেরুল, আমি যদি ভুল না করে থাকি। কে এই মোফাক্কেরুল? গত নির্বাচনে বিধানসভায় মিমের প্রার্থী ছিলেন মোফাক্কেরুল। কোন মিম? যে মিম হুমায়ুনের সাথে হাত মিলিয়েছে। কোন হুমায়ুন? যাকে শুভেন্দু অধিকারী সার্টিফাই করেছেন হিন্দু এলাকায় আমরা বুঝবো, সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে হুমায়ুন সাহেব এবং নওশাদ ভাই তারা বুঝে নেবেন। একজন প্রার্থীও, যে হুমায়ুন তোমাদের বিধায়ক ছিলেন, বিজেপির লোকসভার প্রার্থীও ছিলেন, এটা ভুলে গেলে চলবে? আমি জাস্ট এখানেই আমি জানতে চাইছি খুব পরিষ্কার করে, যে যেই হুমায়ুনকে সার্টিফিকেট দিচ্ছেন শুভেন্দু অধিকারী, যেই হুমায়ুন মিমের সাথে জোট করেছে, যেই মিম কিছুদিন আগে বিহারের নির্বাচনে ভোট কেটে বিজেপিকে জিততে সহযোগিতা করেছে, সেই মিমের নেতাজি জয়ন্ত নারায়ণ বাবু বসে রয়েছেন। জয়ন্ত বাবু, উনি তো কলকাতা হাইকোর্টের আইনজীবী, বারের সদস্য। আচ্ছা, এই মোফাক্কেরুল সাহেব তো বারেরও মেম্বার, একবারও প্রতিবাদ করেছেন কালকের এই উস্কানিমূলক বক্তৃতা। আমি ভেবেছিলাম আপনি মঞ্চে এতগুলো প্রতিবাদের মধ্যে ওই প্রতিবাদটা আমি গিয়ে ধরে আনবো। আপনি বললেন যে আমি নন এন্টিটি নিয়ে আমরা আলোচনা করছি না, মুফাক্কেরুল কোথায় আলো, মানে আমি পাবলিক কি করে জানবে, আমি জানি না। না, অরূপের বলুন, অরূপের এমনি প্রশস্ত কপাল। নারায়ণ বললেন যে এতগুলো রাজ্যে এসআইআর হচ্ছে, আর কোথাও তো হচ্ছে না। কেরালা, তামিলনাড়ু উদাহরণ, ঠিকই, কেরালা তামিলনাড়ুতে বিরোধী রাজ্য,
কেরালা তামিলনাড়ুতে তো বিজেপি মেন প্রধান শক্তি নয় যার সাথে লড়াই হচ্ছে, যেখানে মেন প্রধান শক্তি সেখানে রাজ্যকে যদি ডিস্টেবিলাইজ করা যায়। আর সুমন আরো পরিষ্কার করে বলছি, মুখ্যমন্ত্রী আজকে সরাসরি বলেছেন হোম সেক্রেটারি, আজকে তো এটা ঘটনা, আপনি যদি সাংবিধানিকভাবে একটা রাজ্যের চিফ সেক্রেটারি হোম সেক্রেটারিকে সরাতে যান, প্রথা অনুযায়ী সুমন আগের মুখ্যমন্ত্রীর কাছ থেকে বা সরকারের কাছ থেকে নাম চাওয়া হয়, 3টে নাম সেখান থেকে কমিশন নিতে পারে। মুখ্যমন্ত্রী সেটা করেছেন, অ্যাড্রেস করেছেন। গতকালকে আমি স্পেসিফিক বলছি, আর তোমরা দেখিয়েছিলে বেলডাঙ্গার ঘটনার সময় এসপি কেন অনুপস্থিত ছিলেন, তোমরা বারবার করে দেখিয়েছো বেলডাঙ্গার ঘটনার সময়। সুমন গতকাল এডিএম আনসার সাহেব ছিলেন, অ্যাডিশনাল এসপি মাকসুদ সাহেব ছিলেন, এসডিপিও কালিয়াচক তিনি উপস্থিত ছিলেন, ফয়জার রেজা। তাহলে গতকাল রাতে যেই এসপি কে ওখানে নির্বাচন কমিশন ডিপ্লয় করেছে অনুপম সিংহ, অভিজিৎ ব্যানার্জিকে সরিয়ে, উনি গতকাল রাত 11:30 অবধি কেন স্পটে উপস্থিত হননি যখন এই ধরনের গন্ডগোল ঘটছে? যারা এসপি কে সরাচ্ছে, যারা ডিএম কে সরাচ্ছে, যারা চিফ সেক্রেটারি সরাচ্ছে, যারা হোম সেক্রেটারিকে সরাচ্ছে, তারা আজকে এই আনসার গুলো দেবে না? অ্যান্সারটা তৃণমূলের কাছে চাইতে হবে, যে তৃণমূলের হাতে রাজ্যের ল অ্যান্ড অর্ডার নেই। না না, আনসার তাদেরও দিতে হবে। একদম দু তিনটে জিনিস একেবারে স্পষ্ট করে বলে দেওয়া যাক। এক হচ্ছে যে পরের শুনানি অর্থাৎ 6 তারিখ শুধু তাদের শোকজের জবাব নয়, তাদের জুমে ফিজিক্যালি এই শুনানির সময় উপস্থিত থাকতে হবে। 1, 2 হচ্ছে আমাদের অবস্থান খুব পরিষ্কার, সেটা হচ্ছে যারা যারা কালকের ঘটনায় তাদের একেবারে স্পষ্টভাবে তাদের দায়িত্বে গাফিলতি দেখিয়েছেন, একেবারে স্পষ্ট সমানভাবে তাদের কাছেও জবাব চাইছি। কিন্তু অরূপদের কাছে আমার পরিষ্কার প্রশ্ন থাকবে, এই অফিসাররা কেউ পানিশমেন্ট পোস্টিংয়ে ছিলেন না। এরা প্রত্যেকে আজকে অরূপ যাদের নির্বাচন কমিশন বসিয়েছে এই তালিকা, এর আগের মহাযুদ্ধ এবং যুক্তিতর্কে আমি তালিকা ধরে ধরে বলেছি, আমি তার রিপিটেশন করতে চাই না, কিন্তু প্রত্যেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এরকম নয় যে রাজ্য সরকার তাদের দক্ষতা নেই বলে বা অন্য কোনো কারণে অন্য কোনো জায়গায় পানিশমেন্ট পোস্টিংয়ে সরিয়ে পোস্টিং দিয়েছিল। তারা একেবারে মেন স্ট্রিমের অফিসার শুধু নয়, যখন উত্তাল হয়েছে রাজ্য, পাহাড় হতে পারে, জঙ্গলমহল হতে পারে, এমনকি মালদা মুর্শিদাবাদের একটা অংশ যে সাম্প্রদায়িক ক্ষেত্রে একেবারে উত্তপ্ত হয়ে গেছিল, তখন এই অফিসারদেরই কিন্তু রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং স্বয়ং মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছিলেন পরিস্থিতি ঠান্ডা করার, পরিস্থিতি সামলানোর। সুতরাং আজকে নির্বাচন কমিশন তাদের রিক্রুট করেছেন বলে তারা একেবারে তাদের জন্যই ঘটেছে এই তত্ত্ব মানব কি করে? তবে অরূপ শুরুতেই বলেছে যে ওর কপালের ব্যাপার, এমনিতে আক্ষরিক অর্থে প্রশস্ত কপাল, কিন্তু বিষয়টা হচ্ছে সেটা বোঝা যাবে একমাত্র 4 তারিখ, কিন্তু ইস্যুটা তা নয়। আমার মতো কপাল আরেকজনের নেই। ভদ্রলোকের নাম মোহাম্মদ তৌসিফ জামাল, যিনি মোথাবাড়ি বিধানসভার এই মুহূর্তে ডিউটি পেয়েছেন ইলেকশন অফিসার হিসেবে, কিন্তু ফাইনাল লিস্টেও তার নাম নেই, এমনকি সাপ্লিমেন্টারিতেও নাম নেই। কিন্তু আমি দেখলাম ওর থেকেও প্রশস্ত এবং বিরাট কপাল হচ্ছে এই মুফত সাহেবের, যার নামই আমরা কোনোদিন শুনিনি। ওর মোটামুটি তার জন্য 2 মিনিট ব্যয় করে ফেললো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.